ডাক্তার মেহজাবিন রহমান নামটা উচ্চারণ করে আমি আর সেখানে এক মুহূর্ত দাঁড়ালাম না। সুরাইয়া বেগমের ফ্যাকাশে বিবর্ণ হয়ে যাওয়া মুখের দিকে তাকিয়ে আমার ভেতরের এতদিনের জমাট বাঁধা ক্ষোভটা যেন হঠাৎ মাথা চাড়া দিয়ে উঠল। তিনি পাথরের মূর্তির মতো বসে রইলেন, যেন আমার নামটা ওনার মাথায় কোনো বজ্রপাতের মতো আঘাত করেছে। আমি দ্রুত আমার অ্যাপ্রনটা খুলে চেয়ারের হাতলে রাখলাম, ব্যাগটা কাঁধে তুলে নিয়ে সহকারীর উদ্দেশ্যে জোরে ডাক দিলাম, কাউসার, বাকি রুগীদের সিরিয়াল অন্য ডাক্তারকে শিফট করে দাও, আমার বাসায় একটা ইমার্জেন্সি আছে, আমি এখনই বের হচ্ছি। সুরাইয়া বেগম তখনও ঘর থেকে বের হতে পারেননি। তিনি কাঁপানো গলায় বললেন, ম্যাডাম আপনি ওনার কথা কেড়ে নিয়ে আমি বললাম, আপনার স্বামী উপরে আসার আগেই ওনাকে জিজ্ঞেস করে নেবেন, উত্তর পেয়ে যাবেন। আর কোনো কথার সুযোগ না দিয়ে আমি দ্রুত পায়ে চেম্বার থেকে বেরিয়ে এলাম। আমার তাড়াহুড়োর পেছনে শুধু বাবার মুখোমুখি না হওয়ার জেদ ছিল না, ছিল মায়ের সেই ফোন কলটা। মা বলেছিলেন বাবার কোনো এক আত্মীয় আমাদের হন্যে হয়ে খুঁজছে এবং কোনো জরুরি কথা আছে। 6 বছর যে মানুষগুলো আমাদের অস্তিত্ব ভুলেছিল, আজ তাদের হঠাৎ এই আগমন আমার মনে এক তীব্র কৌতূহল আর সন্দেহের জন্ম দিয়েছে। নিশ্চয়ই কোনো বড়সড় রহস্য লুকিয়ে আছে এর পেছনে। আমি লিফটের জন্য অপেক্ষা না করে সিঁড়ি দিয়ে দ্রুত নিচে নামতে লাগলাম। ল্যাব এইডের পার্কিং লটের দিকে যাওয়ার সময় দূর থেকে দেখলাম একটা চেনা অবয়ব গাড়ি থেকে হন্তদন্ত হয়ে নামছে। আমার বাবা। 6 বছরে ওনার চুল পাক ধরেছে, শরীরটা কিছুটা ভারী হয়েছে, কিন্তু ওনার সেই চেনা অবয়বটা এখনো একই রকম আছে। আমি একটা পিলারের আড়ালে নিজেকে লুকালাম। বাবা প্রায় দৌড়ে লিফটের দিকে চলে গেলেন। ওনার চোখে মুখে তখন এক অদ্ভুত উত্তেজনা। তিনি ভাবতেও পারেননি ওনার নতুন স্ত্রীর গর্ভধারণের রিপোর্টে সই করা ডাক্তার আর কেউ নয়, ওনারই ফেলে আসা মেয়ে। আমি একটা দীর্ঘশ্বাস ফেলে দ্রুত একটা সিএনজি ডেকে উঠে বসলাম। ধানমন্ডির জ্যাম পেরিয়ে যখন আমাদের অ্যাপার্টমেন্টের সামনে পৌঁছালাম, তখন আমার বুকটা ঢিপ ঢিপ করছে। তাড়াহুড়ো করে ফ্ল্যাটের বেল চাপতেই মা দরজা খুলে দিলেন। মায়ের মুখে এক অদ্ভুত উৎকণ্ঠা আর আতঙ্কের ছায়া। আমি ঘরে ঢুকে ব্যাগটা সোফায় ছুঁড়ে ফেলে বললাম, মা কে এসেছে, কোথায় সে? মা ড্রয়িং রুমের ভেতরের দিকে ইশারা করলেন। সেখানে একজন বয়স্ক ভদ্রলোক বসে আছেন, ওনাকে আমি চিনি, বাবার গ্রামের দূর সম্পর্কের চাচাতো ভাই কাশেম আঙ্কেল। একসময় গ্রামের জমি জমা ওনারাই দেখাশোনা করতেন। আমাকে দেখে কাশেম আঙ্কেল সোফা ছেড়ে দাঁড়িয়ে উঠলেন, ওনার হাতে একটা পুরনো ফাইলের মতো। তিনি বললেন, মেহজাবিন, মারে কত বড় ডাক্তার হয়েছিস তুই, তোকে দেখে কত ভালো লাগছে। আমি ওনার কুশল বিনিময়ের কোনো জবাব না দিয়ে সোজা হয়ে দাঁড়ালাম। অত্যন্ত শক্ত গলায় বললাম, আঙ্কেল, ভূমিকার প্রয়োজন নেই। 6 বছর পর হঠাৎ আমাদের কেন খুঁজছেন সেটা পরিষ্কার করে বলুন। কাশেম আঙ্কেল একটা দীর্ঘশ্বাস ফেলে মায়ের দিকে তাকালেন, তারপর আমার দিকে তাকিয়ে বললেন, আসলে মা, তোদের খোঁজ আমি অনেক দিন ধরেই করছি, তোদের ফোন নম্বরটা পাচ্ছিলাম না। গ্রামের জমির একটা জরুরি বিষয়ে তোদের সই লাগবে। আমি ভ্রুকুচকে তাকালাম আর বললাম, জমির বিষয় আমাদের কেন? কাশেম আঙ্কেল ফাইলটা টেবিলের উপর রেখে গলাটা নামিয়ে বললেন, তোর দাদা রেখে যাওয়া পৈতৃক যে বড় জমিটা আছে গ্রামের বাজারে, যেখানে একটা মার্কেট করার কথা চলছিল, তোর বাবা সেই জমিটা পুরোটা বিক্রি করে দেওয়ার জন্য বাইনামা করেছে। ওনার নাকি এখন হুট করে অনেক টাকার দরকার। কিন্তু মা, দলিলের আইনি কাগজ ঘেটে দেখা গেছে তোর দাদা মরার আগে ওই জমির একটা বড় অংশ তোর আর তোর মায়ের নামে লিখে দিয়ে গেছেন। তোদের দুজনের সই ছাড়া তোর বাবা ওই জমির এক কাঠাও বিক্রি করতে পারবেন না। পার্টি ওনাকে টাকার জন্য চাপ দিচ্ছে, ওদিকে সই ছাড়া রেজিস্ট্রি হচ্ছে না, তাই ওনার এক প্রকার বাধ্য হয়েই তোদের খোঁজে লোক পাঠাতে হয়েছে। আমার কপালে চিন্তার ভাঁজ পড়ল। এতক্ষণে পুরো ছকটা আমার কাছে পরিষ্কার হয়ে গেল। বাবার এই জরুরি খোঁজের পেছনে কোনো অনুশোচনা নেই, আছে শুধু টাকার লোভ আর জমির তাগিদ। আমার গলার স্বর কাঁপছিল রাগে আর অপমানে। আমি বললাম, ও আচ্ছা, তার মানে এই জন্য আজ 6 বছর পর ওনার আমাদের কথা মনে পড়েছে। যখন আমার মাকে ফেলে গিয়ে অন্য নারীর আঁচল ধরেছিলেন, তখন এই জমির ভাগিদারদের কথা মনে ছিল না। আজ যখন টাকার টান পড়েছে, তখন নিজের ফেলে আসা মেয়ে আর বৈধ স্ত্রীকে মনে পড়েছে শুধু দুটো সইয়ের জন্য। মা সোফায় বসে চুপচাপ শুনছিলেন, ওনার চোখ দিয়ে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। কাশেম আঙ্কেল মাথা নিচু করে বললেন, টাকার ওনার খুব দরকার, কিন্তু মা, জমিটা তোদের হকের, তোরা সই না দিলে তোর বাবা কিছুই করতে পারবে না। ঠিক তখনই আমার ফোনের স্ক্রিনটা আবার জ্বলে উঠল। স্ক্রিনে অপরিচিত একটা নম্বর থেকে কল আসছে। আমি ফোনটা রিসিভ করতে ওপাশ থেকে বাবার চেনা কিন্তু এবার সম্পূর্ণ উত্তেজিত এবং কাঁপতে থাকা কণ্ঠস্বর ভেসে এলো, মেহজাবিন, তুই ল্যাব এইডের ওই ডাক্তার, তুই আমার সাথে এটা করলি মা? সুরাইয়া নিচে এসে কাঁদতে কাঁদতে আমাকে সব বলেছে, তুই আমার মেয়ে হয়ে ওনাকে এভাবে অপমান করলি। আমি ফোনের স্পিকারটা অন করে কাশেম আঙ্কেল আর মায়ের সামনে ধরলাম। ওপাশ থেকে বাবার রাগান্বিত নার্ভাস কণ্ঠ স্পষ্ট শোনা যাচ্ছে। আমি গভীর এক শীতলতায় চোখ বন্ধ করলাম। একদিকে আমার জন্মদাতা পিতা, যে নিজের স্বার্থের জন্য আমার দাদার দেওয়া শেষ সম্বলটুকু কেড়ে নিতে চায়, অন্যদিকে আমার মায়ের দীর্ঘ 6 বছরের নীরব কান্না। আমি ফোনে মুখ রেখে অত্যন্ত শান্ত ও চিবিয়ে চিবিয়ে বললাম, শুনুন মিস্টার রহমান, আপনার নতুন স্ত্রী তো আজ মা হওয়ার সুখবর পেয়েছে, ওনাকে নিয়ে উৎসব করুন। আর হ্যাঁ, কাশেম আঙ্কেল আমার সামনেই বসে আছেন। আপনার সেই বাজারের জমি বিক্রির দলিলটা ওনার হাতেই আছে। আপনি তো আমাদের জীবন থেকে সই ছাড়াই চলে গিয়েছিলেন, তাই না? তাহলে এখন কোন সাহসে আমাদের কাছে সই চাইতে লোক পাঠালেন? বাবার ওপাশ থেকে আকুল চিৎকার শোনা গেল। তিনি বললেন, মেহজাবিন, ওটা আমার বাপের সম্পত্তি,
সম্পত্তি, তোরা সই না দিলে আমার কোটি টাকার ডিলটা ক্যান্সেল হয়ে যাবে, আমি রাস্তায় বসে যাব। আমি বললাম, তাহলে রাস্তায় বসুন মিস্টার রহমান, কারণ ডাক্তার মেহেজাবিন আর তার মা কোনো জালিয়াত বাইনা নামায় সই করবে না। আমি ফোনটা কেটে দিয়ে কাশেম আঙ্কেলের দিকে তাকালাম, দরজার দিকে আঙ্গুল উঁচিয়ে বললাম, আঙ্কেল আপনি দলিলটা নিয়ে চলে যান, বাবাকে বলবেন কোর্টে দেখা হবে। কাশেম আঙ্কেল স্তব্ধ হয়ে ফাইলটা নিয়ে বেরিয়ে গেলেন। ড্রয়িং রুমে তখন এক শ্মশান নীরবতা, কিন্তু এর ঠিক 20 মিনিট পর আমাদের ফ্ল্যাটের কলিং বেলটা একটানা বাজতে শুরু করলো। কেউ যেন পাগলের মতো দরজা ধাক্কাচ্ছে। আমি গিয়ে দরজা খুলতেই দরজায় দাঁড়িয়ে থাকা মানুষটাকে দেখে আমার পায়ের তলার মাটি সরে গেল। দরজায় আমার বাবা কিংবা সুরাইয়া বেগম নন, এক সম্পূর্ণ অপরিচিত ভদ্রলোক দাঁড়িয়ে আছেন। ওনার ঠিক পেছনে একটা চেনা 16 বছরের কিশোর ছেলে দাঁড়িয়ে, যার মুখটা সুরাইয়া বেগমের চেম্বারে ফেলে আসা ছবির সেই ছেলের অবয়বের সাথে হুবহু মিলে যায়। ভদ্রলোক গম্ভীর গলায় বললেন, আপনি কি ডাক্তার মেহেজাবিন? আমি সুরাইয়ার প্রাক্তন স্বামী, আর ও সুরাইয়ার ছেলে। আপনার বাবার আসল রূপটা আপনার মাকে দেখানোর জন্য আজ আমি এখানে এসেছি। ভদ্রলোকের কথাগুলো যেন আমার কানে সীসা ঢেলে দিল। সুরাইয়া বেগমের প্রাক্তন স্বামী আর তার সন্তান আমার দরজায় দাঁড়িয়ে। ড্রয়িং রুমের ভেতর থেকে মাও ততক্ষণে দরজার কাছে এগিয়ে এসেছেন, ওনার চোখে বিস্ময় আর ভীতি। আমি নিজেকে সামলে নিয়ে গম্ভীর গলায় বললাম, আপনারা ভেতরে আসুন। তারা ভেতরে এসে বসার পর ভদ্রলোক নিজের পরিচয় দিলেন। ওনার নাম আসাদুল হক, ঢাকার একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। ওনার পাশে বসা 16 বছরের ছেলেটির নাম আদিব। আসাদুল সাহেব একটা দীর্ঘশ্বাস ফেলে মায়ের দিকে তাকিয়ে বললেন, ভাবি আমি জানি আপনি জাহিদ সাহেবের প্রথম স্ত্রী। জাহিদ সাহেব আপনার সাথে যে জঘন্য অন্যায়টা করেছেন, ঠিক একই অন্যায় আমার সাথেও করেছেন। আপনার সংসার ভেঙেছেন উনি পরোক্ষভাবে, আর আমারটা ভেঙেছেন সরাসরি। আমি কৌতূহল চেপে রাখতে না পেরে জিজ্ঞেস করলাম, আসলে কি হয়েছিল আঙ্কেল? সুরাইয়া বেগম তো উনি ডিভোর্সি। আসাদুল সাহেব তিক্ততার সাথে হাসলেন আর বললেন, হ্যাঁ উনি ডিভোর্সি, কিন্তু সেই ডিভোর্সের নেপথ্যের কারিগর আপনার বাবা জাহিদ রহমান। সুরাইয়া মূলে খারাপ মানুষ ছিল না, ও একটা মধ্যবিত্ত পরিবারের সহজ সরল কিছুটা উচ্চাকাঙ্ক্ষী নারী ছিল। আমাদের সংসারে কোনো অভাব ছিল না, কিন্তু সুরাইয়া একটু বেশি বিলাসী জীবন পছন্দ করত। জাহিদ সাহেবের সাথে ওনার পরিচয় হয় যে কোনো ভাবে। জাহিদ সাহেব সুরাইয়ার রূপ আর সরলতার সুযোগ নেন, ওনাকে কোটি টাকার ফ্ল্যাট, বিলাসবহুল গাড়ি আর রাজকীয় জীবনের স্বপ্ন দেখান। জাহিদ সাহেব সুরাইয়াকে বোঝান আমি নাকি ওনার যোগ্য নয়। এক পর্যায়ে সুরাইয়া জাহিদ সাহেবের টাকায় মোহে অন্ধ হয়ে যায়। এই ছেলেটার মায়া ত্যাগ করে ও আমাকে ডিভোর্স দিতে বাধ্য হয়। আদিপ এতক্ষণ চুপচাপ ছিল, এবার ও ভাঙা গলায় বলল, আম্মু আমাকে খুব ভালোবাসতো, কিন্তু ওই লোকটা আম্মুর মাথায় এমন ভূত ঢুকিয়ে দিল যে আম্মু আমাদের ফেলে চলে গেল। আসাদুল সাহেব ওনার পকেট থেকে কিছু আইনি কাগজ আর ব্যাংক স্টেটমেন্ট বের করে টেবিলের উপর রাখলেন আর বললেন, ডাক্তার মেহেজাবিন, জাহিদ সাহেব সুরাইয়াকে যে ফ্ল্যাট আর গাড়ির লোভ দেখিয়েছিলেন সেগুলোর সব ভুয়া কাগজ ছিল। এমনকি সুরাইয়া আমার দেনমোহর আর ডিভোর্সের পর পাওয়া যে 25 লাখ টাকা জাহিদ সাহেবের অ্যাকাউন্টে যৌথ ব্যবসার নামে ইনভেস্ট করেছিল, জাহিদ সাহেব সেই টাকাটাও আত্মসাৎ করেছেন। গ্রামে জাহিদ সাহেবের কোটি টাকার জমি আছে শুনে সুরাইয়া সান্ত্বনা পেয়েছিল যে ফ্ল্যাট না হোক জমি তো আছে। কিন্তু আজ এক ভাইয়ের মাধ্যমে আমি জানতে পারলাম সেই জমিও নাকি জাহিদ সাহেবের একার নয়, সেখানে আপনার আর আপনার মায়ের অংশ আছে এবং আপনারা সই করেননি। আমার চোখের সামনে যেন পুরো জটটা খুলে গেল। বাবা শুধু আমাদের সাথে নয়, উনার ওই তথাকথিত নতুন স্ত্রীর সাথে এক বিশাল প্রতারণার জাল বুনেছেন। সুরাইয়া বেগম লোভে পড়ে সংসার ভেঙেছিলেন ঠিকই, কিন্তু উনি আসলে বাবার পাতা এক মরণ ফাঁদে পা দিয়েছেন। ঠিক তখনই ফ্ল্যাটের নিচে একটা প্রচন্ড হট্টগোলের শব্দ শোনা গেল। কেউ একজন নিচে চিৎকার করে কাঁদছে। আমি আর আসাদুল সাহেব দ্রুত বারান্দায় গিয়ে দাঁড়ালাম। নিচে যা দেখলাম তা দেখার জন্য আমি বিন্দুমাত্র প্রস্তুত ছিলাম না। অ্যাপার্টমেন্টের নিচে জাহিদ রহমানের গাড়িটা পার্ক করা, আর গাড়ির পাশে মাটিতে বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছেন সুরাইয়া বেগম। ওনার চুলগুলো উস্কো খুস্কো, চোখের কাজল লেপটে গেছে, আর আমার বাবা গাড়ির উপর হাত চাপড়ে সুরাইয়াকে গালিগালাজ করছেন। তোর মতো অলক্ষী মেয়ে মানুষ আমি জীবনে দেখিনি। এখন ডিলটাও বাতিল হলো, আর তুই আমার কোটি টাকার জমিও হাতছাড়া করলি। তোর পেটের বাচ্চা নিয়ে তুই এখন দূর হ আমার সামনে থেকে। বাবার এই কর্কশ চিৎকার চারপাশের বিল্ডিং এর মানুষের কানে যাচ্ছিল। সুরাইয়া বেগম কান্নার মাঝে ওনার ভুলটা বুঝতে পারছিলেন। যে টাকার লোভে উনি নিজের স্বামী সন্তান ছেড়েছিলেন সে টাকা তো দূরের কথা, ওনার নিজের জমানো 25 লাখ টাকাও শেষ। আর এখন ওনার গর্বের সন্তান সহ ওনাকে রাস্তায় ছুঁড়ে ফেলা হচ্ছে। উনি আর্তনাদ করে বললেন, আপনি আমাকে এই প্রতারণা করলেন। আপনি না বললেন ওই জমি আপনার, আপনি না বললেন মেহেজাবিন আপনার কথায় সই করে দেবে। আমি বারান্দা থেকে ড্রয়িং রুমে ফিরে এলাম। আমার চোখ তখন জ্বলছে। আসাদুল সাহেব আর আদিব নিচে সবকিছু দেখে নিয়েছেন। আমি মায়ের দিকে তাকালাম। মায়ের চোখে এখন আর কোনো পানি নেই, সেখানে এক তীব্র ঘৃণা। মা বললেন, মেহেজাবিন নিচে চল, এই নাটকের শেষ অঙ্কটা আমাদেরই শেষ করতে হবে। আসাদুল সাহেব, আদিব, মা আর আমি, আমরা চারজন নিচে নেমে এলাম। আমাদের দেখে বাবা এক মুহূর্তের জন্য থমকে গেলেন। ওনার মুখের রাগটা নিমিষেই উদাও হয়ে এক অদ্ভুত ভয় দানা বাঁধল। বিশেষ করে আসাদুল সাহেব আর আদিবকে ওনার সামনে দেখে ওনার চোয়াল ঝুলে পড়ল। সুরাইয়া বেগম মাটিতে বসা অবস্থা থেকে আদিবকে দেখে বাবা আমার বলে 2 হাত বাড়িয়ে এগিয়ে আসতে চাইলেন, কিন্তু আদিব এক পা পিছিয়ে এগিয়ে আসাদুল সাহেবের হাত শক্ত করে ধরল। ওনার চোখের সেই ঘৃণা সুরাইয়া বেগমকে তীরের মতো বিঁধল। জাহিদ রহমান আমতা আমতা করে আমার দিকে
এগিয়ে এসে বললেন, মেহেজাবিন মা, তুই বুঝিস না কেন? এই জমিটা বিক্রি না করলে আমি দেউলিয়া হয়ে যাব। সুরাইয়ার সাথে আমি যা করেছি সব তোদের ভালো রাখার জন্যই। আমি বললাম, মুখ বন্ধ করুন মিস্টার জাহিদ রহমান, আপনার জালিয়াতি আর প্রতারণার গল্প শেষ। আপনি শুধু আপনার স্ত্রী আর মেয়েকে ঠকাননি, এই লোভী ভদ্রমহিলাকেও টাকার ভুয়া স্বপ্ন দেখে ওনার সংসার ধ্বংস করেছেন, আর আজ নিজের স্বার্থের জন্য ওনার পেটের অনাগত সন্তানকেও গালি দিচ্ছেন। আমার কণ্ঠের তেজ দেখে চারপাশের উৎসুক জনতাও চুপ হয়ে গেল। সুরাইয়া বেগম আমার দিকে তাকিয়ে হাউমাউ করে কেঁদে উঠলেন। তিনি বললেন, ম্যাডাম, আমাকে মাফ করে দেন। আমি ওনার আসল রূপ জানতাম না। আমি লোভে অন্ধ হয়ে নিজের সোনার টুকরা সন্তান আর স্বামীকে ছেড়ে এসেছিলাম। আজ আমার পাপের শাস্তি আমি হাতে নাতে পাচ্ছি। আমি সুরাইয়া বেগমের দিকে এক পলক তাকালাম, তারপর সোজা জাহিদ রহমানের চোখের দিকে তাকিয়ে পকেট থেকে মোবাইলটা বের করলাম আর বললাম, মিস্টার রহমান, আপনি বাইনানামার নামে যে জালিয়াতি করেছেন এবং কাশেম আঙ্কেলের ফাইল থেকে জানা গেছে আপনি আমাদের জাল সই দেওয়ারও চেষ্টা করেছিলেন, তার সব প্রমাণ আমার কাছে আছে। আর আসাদুল আঙ্কেলের 25 লাখ টাকা আত্মসাতের প্রমাণও এখানে তৈরি। আমি পুলিশের এক চেনা আইজি আঙ্কেলকে সরাসরি ফোন লাগালাম। স্পিকার অন করতেই ওপাশ থেকে পুলিশ অফিসারের গলা শোনা গেল। আমি বাবার দিকে তাকিয়ে শান্ত গলায় বললাম, আঙ্কেল, ধানমন্ডি রোড নম্বর 8 এর এই অ্যাপার্টমেন্টের নিচে একজন 420 জালিয়াতি এবং নারী নির্যাতনকারী দাঁড়িয়ে আছে। ওনাকে অ্যারেস্ট করার জন্য ফোর্স পাঠান। পুলিশের কথা শুনতে বাবার কপাল দিয়ে টপ টপ করে ঘাম ঝরতে লাগলো। উনি বুঝতে পারলেন ওনার পালানোর আর কোনো পথ নেই। এতদিনের পাপের ঘরে এবার পূর্ণ হয়েছে। জাহিদ রহমানের পতন তো শুরু হলো, কিন্তু সুরাইয়া বেগম, ওনার অনাগত সন্তান এবং আসাদুল সাহেবের এই ভাঙা সংসারের ভবিষ্যৎ কি হবে? আর আমার মায়ের দীর্ঘ 6 বছরের অপমানের চূড়ান্ত প্রতিশোধ কিভাবে সম্পন্ন হবে? সব প্রশ্নের উত্তর মিলবে তৃতীয় পর্বে।